মনে হয় দেখো তো এখন কি অবস্থা, ঠিক হয়েছে কিনা। একটু এখন মনে হচ্ছে নেট পাচ্ছে ভালোই। যাই হোক, নেটের একটু প্রবলেম হচ্ছে, এই জন্য একটু আমাদের ইন্টারাকশন হলো। দেখা যাক কতদূর কন্টিনিউ করা যায়। আমরা আজকে যেটা শুরু করতে চাচ্ছিলাম এটা হলো শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম। এবং এই ডাব্লিউবিসি যে অংশটা আমাদের রয়েছে, ডাব্লিউবিসিটা সাধারণত তোমার হচ্ছে যে আমরা দেখো লিখেছি যে হোয়াইট ব্লাড কর্পাসল বা যেটাকে আমরা বলছি লিউকোসাইট। গ্রিক লিউকস মানে হলো সাদা, গ্রিক লিউকস তার মানে হচ্ছে হোয়াইট অর্থাৎ সাদা। এই লিউকস থেকে এসেছে লিউকোসাইট, তার মানে হচ্ছে যে সাদা রঙের যে তোমার হচ্ছে কণিকা, সেটাকে আমরা বলছি লিউকোসাইট। এবং এই লিউকোসাইটটা হচ্ছে আমাদের রক্ত কণিকাগুলোর মাঝে একমাত্র ডিএনএ যুক্ত অর্থাৎ নিউক্লিয়াস যুক্ত রক্তকণিকা। এই লিউকোসাইটের ভিতরে কি থাকে, সাধারণত তোমার ডিএনএ বা এই ধরনের অংশগুলো থাকে। এখানে প্রধান প্রধান বিষয় হচ্ছে যে নিউক্লিয়াস বড়, নিউক্লিয়াস বড় হয় এবং অনিয়মিত আকারের হয়, অনিয়মিত আকার। অর্থাৎ শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসটা বড় হবে। যেমন আমি একটা শ্বেতকণিকা আঁকানোর চেষ্টা করি, দেখো এর নিউক্লিয়াসটা কেমন হবে, এর কোনো নির্দিষ্ট আকার নেই, এমন হবে যে এর কোনো নির্দিষ্ট আকার থাকবে না, এই ধরনের হবে শ্বেত রক্তকণিকা। যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এর কোনো নির্দিষ্ট আকার তোমার হচ্ছে সাধারণত। হ্যাঁ, আজকে 3বার সালাম দেওয়া হয়েছে তাই তো? আচ্ছা ঠিক আছে, 3বার ওয়ালাইকুম আসসালাম দিয়ে দিলাম। তাহলে দেখো তো এবার মনে হচ্ছে একটু নেট পাচ্ছে ভালোই আর কি। যাই হোক, নিউক্লিয়াস তোমার হচ্ছে যে বড় এবং অনিয়মিত আকার, তার মানে কোনো নির্দিষ্ট আকার নেই। যেমন মনে করো নিউক্লিয়াসটা গোল হতে পারে বা তোমার একটা নির্দিষ্ট আকার, এরকম কোনো নির্দিষ্ট আকার নেই, বরঞ্চ একটা অনিয়মিত আকারের নিউক্লিয়াস আমরা দেখতে পাই। আমাদের যে শ্বেত রক্তকণিকা আছে, শ্বেত রক্তকণিকা সাধারণত 1 থেকে 15 দিন বাঁচবে, 1 থেকে 15 দিন গড় আয়ু। অর্থাৎ এটা এই শ্বেত রক্তকণিকা আমাদের যে তৈরি হওয়ার পর থেকে প্রায় তোমার হচ্ছে যে 1 থেকে 15 দিন এটা কি হয়, এটা তোমার হচ্ছে যে বেঁচে থাকে। এই ধরনের তোমার একটা যে বিষয়, সেটাকে আমরা বলছি হলো যে শ্বেত রক্তকণিকা। এবং আরেকটি তোমার সবচেয়ে বড় বিষয় শ্বেতকণিকার ক্ষেত্রে, সেটা হলো ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস বিষয়টা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এখানে ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে সাধারণত আমাদের হচ্ছে যে প্রক্রিয়ায় একটি লোহিত রক্তকণিকা কি করবে, যে প্রক্রিয়ায় একটি শ্বেত রক্তকণিকা দেহে প্রবিষ্ট কোনো তোমার হচ্ছে যে জীবাণুকে তোমার হচ্ছে ভক্ষণ করবে, দেহের ভিতরে প্রবিষ্ট কোনো তোমার হচ্ছে যে জীবাণুকে কি করবে, খেয়ে ফেলবে, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি হলো ফ্যাগোসাইটোসিস। যেমন আমাদের শরীরে যে জীবাণুগুলো প্রবেশ করছে, প্রতিনিয়ত বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্যান্য প্যাথোজেন আমাদের শরীরে প্রবেশ করে। এই সকল ভাইরাস বা এই ধরনের প্যাথোজেনগুলো যখন আমাদের শরীরে প্রবেশ করে, আমাদের রক্ত প্রবাহে আসে বা আমাদের টিস্যুতে থাকে, তখন আমাদের রক্তে বা টিস্যুতে অবস্থানকারী ডাব্লিউবিসি যেগুলো রয়েছে, তারা সাধারণত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে এই ধরনের জীবাণুগুলোকে ভক্ষণ করে নেয়, খেয়ে নেয়, তারপরে এগুলোকে নিউট্রালাইজ করে দেয়, তার মানে ধ্বংস করে দেয়। এই প্রক্রিয়াটার মাধ্যমে আমাদের শ্বেত রক্তকণিকা আমাদের দেহের যে ইমিউন সিস্টেম, তার মানে আমাদের যে প্রতিরোধ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ আমাদের দেহের যে প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা, এই প্রধান প্রতিরক্ষা ব্যবস্থাটা আসলে ডাব্লিউবিসির মাধ্যমে তৈরি হয়। তার মানে আমার দেহ থেকে বাইরে থেকে যে কোনো ধরনের জীবাণু এটা আমার শরীরে প্রবেশ করলে সেটাকে ধ্বংস করে দেওয়ার মূল দায়িত্বই হচ্ছে শ্বেত রক্তকণিকা। তার মানে শ্বেত রক্তকণিকার মাধ্যমে আমাদের দেহে প্রবিষ্ট প্রত্যেকটা জীবাণু ধ্বংস হয় এবং আমরা একটা সুস্থ জীবন যাপন করতে পারি। কিন্তু আমাদের যদি শ্বেত রক্তকণিকা কোনো ঝামেলায় পড়ে, কোনো প্রবলেমে পড়ে, তাহলে আমাদের আর বাঁচার কোনো উপায় নেই। যেমন এর উদাহরণটা কি, যেমন এইডস রোগটা যাদের হয়, তাদের সাধারণত ডাইরেক্টলি এই ডাব্লিউবিসিটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ এইচআইভি যে জীবাণুটা আছে, ভাইরাসটা, ও ডাইরেক্টলি আমাদের কাকে নষ্ট করে দেয়, এই ডাব্লিউবিসিকে নষ্ট করে দেয়। যে কারণে সাধারণত আমাদের দেহে আর প্রতিরোধ করার মতো কোনো ব্যবস্থা থাকে না, যে কোনো এই কারণে যে কোনো রোগ ব্যাধি দ্বারা আমরা আক্রান্ত হয়ে যাই। বুঝতে পেরেছো? তাহলে এই ছিল আমাদের, মনে করো যে ডাব্লিউবিসি নিয়ে প্রাথমিক কিছু কথাবার্তা যদি আমরা বলতে চাই, তাহলে এই কথাগুলো ছিল। চলো আমরা শ্বেত রক্তকণিকার আরো কিছু বিশেষ যে আমাদের কিছু বিষয়, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে আসি। সাধারণত দেখো শ্বেত রক্তকণিকাটা যদি আমরা আরেকটু কিছু জানতে চাই শ্বেত রক্তকণিকা সম্পর্কে, তাহলে দেখো এটা আমাদের আগেরবার আমরা দেখেছিলাম এর পরিমাণটা কত। এর পরিমাণ হচ্ছে প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 10,000
আমরা দেখেছিলাম প্রতি ঘন মিলিমিটার রক্তে আমাদের তোমার হচ্ছে যে লোহিত রক্তকণিকার পরিমাণ ছিল প্রায় 50 লক্ষের বেশি। সেখানে খেয়াল করো মাত্র 4 থেকে 10,000 আমরা হচ্ছে পেয়ে যাব হচ্ছে এটাকে আমরা বলছিল যে শ্বেত রক্তকণিকা। তার মানে লোহিত কণিকার তুলনায় অনেক 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 তোমার হচ্ছে কেমন কম। তবে তোমার হচ্ছে এই যে আমাদের তোমার হচ্ছে যে যেই শ্বেত রক্তকণিকা যেটা আছে, শ্বেত রক্তকণিকা এর পরিমাণটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের দেওয়া আছে। কলেজের বইয়ে উঠলে দেখবা যে আবার এটা চেঞ্জ আছে। আমার তোমাদের বই অনুযায়ী এখানে প্রায় 4 থেকে 10,000-এর কথা উল্লেখ আছে, অর্থাৎ আমাদের প্রত্যেক কিউবিক মিলিমিটার রক্তে প্রায় 4 থেকে 10,000 আমাদের কি পেয়ে যাবো আমরা শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি যেটা রয়েছে এটা আমরা পেয়ে যাবো। এখন দেখো আমাদের এই শ্বেত রক্তকণিকার যে প্রকারভেদটা রয়েছে, প্রকারভেদটা যদি আমরা একটু বলতে যাই যে এরা আসলে কত ধরনের হয়। শ্বেত রক্তকণিকার প্রকারভেদ, প্রকারভেদ নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে প্রথমে আসবে আমরা শ্বেত রক্তকণিকাকে দুইটা ভাগে ভাগ করব। প্রধান ভাগ দুটো, প্রধানত দুটি ভাগ রয়েছে। একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট মানে দেখো এ মানে এই প্রিফিক্সটার মানে হচ্ছে নেই। তারপরে এ বলতে আমরা বোঝাচ্ছি যেখানে কি নেই, যেখানে তোমার হচ্ছে গ্র্যানিউল নেই। গ্র্যানিউল মানে হচ্ছে দানা, যেমন জাস্ট একটা দানার মতন অংশ, অর্থাৎ অ্যাগ্রানুলোসাইট অর্থাৎ যেই শ্বেত রক্তকণিকাগুলোর সাইটোপ্লাজমে কোনো দানা থাকবে না এদেরকে আমরা বলবো অ্যাগ্রানুলোসাইট। এবং আরেকটা হচ্ছে নাম্বার 2, এটা হচ্ছে গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট অথবা গ্র্যানুলোসাইট। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি গ্র্যানুলোসাইট একটা অ্যাগ্রানুলোসাইট। গ্র্যানুলোসাইট যেটা তোমরা আমাকে একটু বলবা যে তোমরা দেখতে পাচ্ছ কিনা। তোমাদের ক্লাস ওই বায়োলজি এন্ড ইংলিশ ক্লাসরুম যেটা আছে এইটাতে তোমাদের ওই ক্লাসে হতে পারে। অর্পি আমি তুমি ঠিকই বলেছো, কিন্তু এখনো শিওর পাইনি আমি স্যারের কাছ থেকে, এই জন্য আজকে এই গ্রুপে আমরা করছি। এর পরের থেকে ইনশাআল্লাহ আমরা তোমার হচ্ছে যে ওই ক্লাস ওইটাতে হতে পারে তোমাদের, ওইটাতে হতে পারে, হয়তো এটা নিয়ে একটা পরিকল্পনা আছে আমাদের, হয়তো ওইটাতে হয়ে যাবে। ঠিক আছে, দেখি। এখন দেখো যে এবার আমরা যেটা দেখলাম যে অ্যাগ্রানুলোসাইট একটা এবং গ্রানুলোসাইট একটা। অ্যাগ্রানুলোসাইট যেটা রয়েছে সেখানে রয়েছে দু ধরনের, একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। দেখো মনোসাইট এবং লিম্ফোসাইট। আর গ্রানুলোসাইট হচ্ছে তিনটা পাবো আমরা। একটা হচ্ছে তোমার হচ্ছে নিউট্রোফিল, আরেকটা হচ্ছে বেসোফিল, আরেকটা হলো ইওসিনোফিল। দেখো আমরা তিনটা পেয়েছি। অ্যাগ্রানুলোসাইট ধরনের আমাদের শ্বেত রক্তকণিকা সাধারণত দু ধরনের হয়, একটা হলো মনোসাইট আর একটা হলো লিম্ফোসাইট। আর গ্র্যানুলোসাইট ধরনের অর্থাৎ যার সাইটোপ্লাজমে দানা দেখতে পাওয়া যায় এই ধরনের তোমার হচ্ছে যে শ্বেত রক্তকণিকা সাধারণত তিন ধরনের হয়, একটা হলো নিউট্রোফিল, একটা হলো বেসোফিল আর একটা হচ্ছে ইওসিনোফিল। আমরা এই মোট দেখো আমাদের এখানে তাহলে মোট কয়টা হলো, মোটের উপরে যদি আমরা ধরি তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। দেখো আমরা কিন্তু মোট 5 ধরনের কিন্তু আমরা শ্বেত রক্তকণিকা পেয়ে গেলাম। একটু আমি ওভারঅল তোমাদেরকে এদের প্রধান প্রধান কাজগুলো যদি আমি তোমাদেরকে শুধু একটু বলতে যাই তাহলে বলা যেতে পারে মনোসাইট যেগুলো আছে এগুলো অনেক বড়, এগুলো ম্যাক্রোফেজ নামেও পরিচিত। ম্যাক্রোফেজ, মনোসাইটগুলোকে ম্যাক্রোফেজও বলা হয় এবং মনোসাইটগুলোই সাধারণত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। ফ্যাগোসাইটোসিস। দেখো মনোসাইটগুলো এগুলো ম্যাক্রোফেজ নামে পরিচিত এবং এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে জীবাণু ভক্ষণ করে বা জীবাণু ধ্বংস করে। আর লিম্ফোসাইট যেটা রয়েছে, লিম্ফোসাইট সাধারণত অ্যান্টিবডি তৈরি করে। লিম্ফোসাইট কি করে? এরা অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি তৈরি করার মাধ্যমে এরা সাধারণত আমাদের দেহে কি করে? একটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে ফেলে। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? ক্লিয়ার? তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাগ্রানুলোসাইট হচ্ছে আমাদের মনোসাইট এবং লিম্ফোসাইট,
মনোসাইট সাধারণত ম্যাক্রোফেজ এবং এটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে জীবাণু ধ্বংস করবে। এবং মনোসাইটগুলো যেগুলো আছে এখানে কিন্তু নিউক্লিয়াসটা তোমার মোটামুটি একটু বড় ধরনের নিউক্লিয়াস হবে এবং এটা আমাদের শরীরে প্রবিষ্ট প্রত্যেকটা জীবাণুকে ধ্বংস করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করবে এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। আর লিম্ফোসাইট যেটা আমাদের শরীরে যে অ্যান্টিবডিগুলো আছে, এই যে আমরা ভ্যাকসিন নিচ্ছি, করোনার বিরুদ্ধে ভ্যাকসিন আমরা নিচ্ছি, পোলিও ভ্যাকসিন নিচ্ছি, আমরা বিভিন্ন ধরনের যে ভ্যাকসিন নেই, এই ভ্যাকসিন থেকে আমাদের শরীরে যে বা ভ্যাকসিন ছাড়াও আমাদের শরীরে যখন অন্য কোনো জীবাণু প্রবেশ করে তখন আমার শরীরে যে অ্যান্টিবডিটা তৈরি হয়, অ্যান্টিবডিগুলো হচ্ছে একটা বিশেষ ধরনের প্রোটিন, গ্লোবিউলিন জাতীয় প্রোটিন। এই প্রোটিনগুলো যে আমাদের শরীরে তৈরি হয়, এই প্রোটিনগুলো তৈরি তোমার সাধারণত কি, এটা তোমার হচ্ছে লিম্ফোসাইট যেটা আছে, লিম্ফোসাইট ধরনের শ্বেত রক্তকণিকা তৈরি করে থাকে। আর নিউট্রোফিল যেটা দেখতে পাচ্ছ, ভালো করে খেয়াল করো, নিউট্রোফিলের কাজ মনোসাইটের মতোই, এরাও কি করে, এরাও ফ্যাগোসাইটোসিস করে, ফ্যাগোসাইটোসিস। এরাও নিউট্রোফিলও কি করে, এরা যদিও গ্র্যানুলোসাইট কিন্তু নিউট্রোফিলও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। আর বেসোফিল এবং ইওসিনোফিল এখান থেকে সাধারণত হিস্টামিন নিঃসরণ করে। এরা কি করে, এখান থেকে হিস্টামিন নিঃসৃত হয়, হিস্টামিন নিঃসৃত হয়। হিস্টামিন এমন একটা পদার্থ, হিস্টামিন সাধারণত আমাদের যে অ্যালার্জিক রিঅ্যাকশন সৃষ্টি করে, কি করে, এটা হিস্টামিনের কারণে ইওসিনোফিল এবং বেসোফিলের মাধ্যমে আমাদের কি হবে, এখান থেকে আমাদের যে অ্যালার্জিক রেসপন্স, আমাদের শরীরে যে অ্যালার্জিক প্রবলেমগুলো হয়, এটা সাধারণত এই হিস্টামিন নিঃসরণ করার কারণেই আমাদের শরীরে অ্যালার্জিতে একটা ভূমিকা রয়েছে। অর্থাৎ ইওসিনোফিল এবং বেসোফিল হিস্টামিন নিঃসরণ করার মাধ্যমে আমাদের শরীরে যে অ্যালার্জিক যে তোমার হচ্ছে রেসপন্স, অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তার মানে দেখো অনেকের কি হয়, অনেকের আমাদের অ্যালার্জিক যে রিঅ্যাকশন গুলো হয়, নাক দিয়ে পানি পড়ে, চোখ চুলকায়, তাই না, এরকম যে অ্যালার্জি গুলো হয়, শরীর চুলকায়, এটা কেন হয়? তার কারণ এই যে ইওসিনোফিল এবং বেসোফিল সাধারণত হিস্টামিন নিঃসরণ করে এবং এই হিস্টামিন জাতীয় যে পদার্থটা, এটা যখন আমাদের রক্তে ছাড়া পায় তখনই আমাদের শরীরে এই ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন গুলো দেখা দেয়। এই বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শ্বেত রক্তকণিকা সাধারণত আমাদের দেহে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা, প্রধানত আমাদের শরীরে ওই রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকেই কি করে, একদম গড়ে তোলে। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা করতে পারেন। শ্বেত রক্তকণিকার উপরে যদি কোনো কোশ্চেন আপনাদের থেকে থাকে, আপনারা শ্বেত রক্তকণিকার উপরে কোনো কোশ্চেন আমাদেরকে করতে পারেন। শ্বেত রক্তকণিকা থেকে যদি কারো কিছু জানার থাকে তোমরা কোশ্চেন করতে পারো কমেন্টে, আমি আনসার দিচ্ছি। তোমাদের বইতে একটা কথা বলা আছে যে বেসোফিল এবং ইওসিনোফিল শ্বেত অ্যালার্জি প্রতিরোধ করে, কিন্তু এই কথাটা ভুল। আসলে অ্যালার্জি প্রতিরোধ করে না, অ্যালার্জি সৃষ্টি করে বলতে গেলে, বুঝতে পেরেছো? যাই হোক, বইয়ে দেয়া আছে অ্যালার্জি কখনোই প্রতিরোধ করে না, এটা অ্যালার্জিটা সৃষ্টি করে বরঞ্চ। ওকে, ক্লিয়ার হলে ভেরি গুড। চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। আমরা চলে যাব এবার অণুচক্রিকা। তো অণুচক্রিকা বা থ্রম্বোসাইট, একে অনেক সময় প্ল্যাটলেটসও বলা হয়, একে অনেক সময় তোমার প্ল্যাটলেটস যেটা আমরা বলছি প্ল্যাটলেটসও বলা হয়। এখন অণুচক্রিকা বা থ্রম্বোসাইট এটা কি, দেখো অণুচক্রিকা বা থ্রম্বোসাইট যে অংশটা রয়েছে, এটাও আমাদের রক্তের তিনটি যে কণিকা রয়েছে রক্তকণিকা, তার মধ্যে একটি অন্যতম রক্তকণিকা। এবং আমাদের এই থ্রম্বোসাইট বা যে প্ল্যাটেলেট অথবা অণুচক্রিকা যেটা আমাদের রয়েছে, এটা কোনো জায়গায় যখন আমার শরীর কেটে যায় তখন আমার রক্তপাত হয়। যদি আমার কোনো শরীরের কোনো একটা অংশ কেটে যায় তাহলে অবশ্যই কি হবে, তাহলে অবশ্যই রক্তপাত হবে। এখন এই রক্তপাতটা যদি চলতেই থাকে তাহলে চিন্তা করো তো কি হবে, আমার শরীরে যে 4-5 লিটার রক্ত আছে, এখন এই রক্ত যদি একটা কেটে গেছে, রক্তপাত বন্ধ হচ্ছে না, তাহলে এই রক্তটা কিন্তু বের হয়ে চলে যাবে। যদি এক ফোঁটা করেও বের হয়, কখনো যদি বন্ধ না হয়, তাহলে চিন্তা করো কি হবে, আজকে হোক কালকে হোক একসময় তোমার রক্ত শেষ হয়ে যাবে। তাহলে এই যে জায়গা আমার কেটে গেছে ওই জায়গাতে রক্তপাত বন্ধ করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আমাদের হচ্ছে শারীরিক যে সিস্টেম, সেই সিস্টেমে।
এবং এই যে রক্তপাত বন্ধ করা অর্থাৎ রক্ত জমাট বাঁধানোর ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে হচ্ছে অনুচক্রিকা নামের এই ছোট ছোট যে রক্তকণিকাগুলো রয়েছে, এই রক্তকণিকাগুলো। অনুচক্রিকাগুলো এগুলো নিউক্লিয়াস বিহীন। এগুলোতেও কি নেই, আমাদের অনুচক্রিকা দেখতে পাচ্ছি আমরা, অনুচক্রিকাতেও সাধারণত তোমার হচ্ছে দেয়ার ইজ নো নিউক্লিয়াস, এগুলোতেও কোনো দেখা যাচ্ছে নিউক্লিয়াস নেই। তবে তোমার অন্যান্য যে সকল মনে করো যে নিউক্লিয়াস না থাকলেও অন্যান্য উপাদান, যেমন মনে করো মাইটোকন্ড্রিয়া, তবে মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, এই ধরনের যে উপাদানগুলো রয়েছে, এই উপাদানগুলো কিন্তু আসলে তোমার হচ্ছে এখানে থাকতে পারে, কিন্তু এতে কোনো নিউক্লিয়াস বা এই ধরনের কোনো অংশ আমরা সাধারণত দেখতে পাবো না। আর এটা সাধারণত তৈরি হয় আমাদের যে মেগা ক্যারিওসাইট, মেগা ক্যারিওসাইট, লাল অস্থিমজ্জার, এটা অস্থিমজ্জার কোষ, অস্থিমজ্জার কোষ থেকে সৃষ্টি হয়। মেগা ক্যারিওসাইট হচ্ছে বড় নিউক্লিয়াস যুক্ত কোষ। দেখো আমাদের যে বড় বড় হাড় আছে, যেমন ফিমার আছে, তারপরে তোমার হিউমেরাস আছে, এই সকল হিউমেরাসের ভিতরে হাড়ের মধ্যে যে মজ্জাটা থাকে, হাড়ের মধ্যে কি থাকে, হাড়ের মধ্যে মজ্জা থাকে, ওই মজ্জাটাতে এক ধরনের বিশেষ স্টেম সেল আছে, অর্থাৎ একটা বিশেষ কোষ আছে, যে কোষটাকে বলা হয় মেগা ক্যারিওসাইট, অর্থাৎ মেগা ক্যারিয়ন, মেগা মানে বড়, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, তার মানে যে কোষগুলোতে বড় বড় নিউক্লিয়াস আছে, সেই কোষগুলো থেকেই কোনো না কোনো এক সময় কি হয়, এই আমাদের যেটা রয়েছে এটা কিন্তু তোমার হচ্ছে তৈরি হয়। আচ্ছা, তারপরে দেখো এখন এই যে আমাদের সাধারণত আমাদের যে অনুচক্রিকাগুলো আছে, এরা 5 থেকে 10 দিন বাঁচবে, এদের আয়ু, আবার ব্লার হচ্ছে, আয়ু 5 থেকে 10 দিন। আমি এই জন্য বারবার দেখছি তোমাদের এখানে, কিন্তু আবার ব্লার হয়ে গেল। দেখো তো ব্লার এখন আছে কিনা, এখন তো নেট ভালো আছে, নেট তো চলছে মোটামুটি ভালোই। হ্যাঁ, অফলাইনে যাইতে হবে, তাছাড়া তো উপায় দেখছি না। যাই হোক, আয়ু 5 থেকে 10 দিন এবং এরা প্রায় প্রতি ঘন মিলিমিটার রক্তে প্রায় তোমার হচ্ছে যে দেখা যায় এরা প্রতি কিউবিক মিলিমিটার রক্তে প্রায় 2.5 লক্ষ পরিমাণ তোমার হচ্ছে কি থাকতে পারে, সাধারণত দেখা যায় এই ধরনের আমাদের যেটা আছে যে তোমার হলো অনুচক্রিকা, এই অনুচক্রিকার অবস্থান আমরা দেখতে পাই। তাহলে অনুচক্রিকা বলতে আমরা কি বুঝলাম, এটা একটা নিউক্লিয়াস বিহীন অঙ্গাণু, এখানে মাইটোকন্ড্রিয়া বা গোলজি বস্তু এই ধরনের অঙ্গাণুগুলো থাকতে পারে, কিন্তু নিউক্লিয়াস থাকবে না। এটা আমাদের লাল অস্থিমজ্জার যে মেগা ক্যারিওসাইট নামে তোমার হচ্ছে বড় নিউক্লিয়াস যুক্ত যে কোষগুলো আছে, সাধারণত এই বড় নিউক্লিয়াস যুক্ত কোষগুলো থেকে এদের সৃষ্টি হয়। এদের আয়ু প্রায় 5 থেকে 10 দিন, অর্থাৎ 5 থেকে 10 দিন বাঁচে এরা সৃষ্টির পর থেকে। আর তারপরে প্রায় 2.5 লক্ষ, এরা প্রতি কিউবিক মিলিমিটার রক্তে এরা প্রায় 2.5 লক্ষ আমরা অনুচক্রিকা দেখতে পাই। এখন আমরা দেখো যে এই অনুচক্রিকা আসলে আমাদের কি কাজ করে এবং এটার মাধ্যমে আসলে কি হয়, আমরা সেটা একটু দেখে আসি। ভালো করে লক্ষ্য করো যে রক্ততঞ্চন প্রক্রিয়ায়, রক্ততঞ্চন মানে হচ্ছে ব্লাড ক্লটিং, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় অনুচক্রিকার ভূমিকাটা আসলে কি, এইটা আমরা এখন মোটামুটি তোমার হচ্ছে যে দেখার চেষ্টা করব। দেখো এখানে আমরা যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে যে এই অনুচক্রিকা সাধারণত কিভাবে আমাদের অনুচক্রিকা যেটা আছে, এই অনুচক্রিকাটা আমরা দেখব যে কিভাবে সাধারণত এটা আমাদের তোমার হচ্ছে যে রক্ত যেটা আছে, রক্তটা জমাট বাঁধতে কিভাবে সাহায্য করে, আমরা সেটা এখন দেখার চেষ্টা করব। যেমন দেখো প্রথমেই যখন একটা ক্ষত স্থান, দেখো একটা ক্ষত স্থান, ক্ষত স্থান, ভালো, আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, কথাটা সহজে বুঝতে পারবা।
একটা ক্ষতস্থান থেকে কি হচ্ছে, রক্তপাত হচ্ছে। দেখো রক্তপাত, রক্তপাত হলো, এবং রক্তপাত হলেই যে তোমার হচ্ছে কি, রক্তপাত একটা ক্ষতস্থানে যখন রক্তপাত হয় তখন রক্তটা কি হয়, বাতাসের সংস্পর্শে আসে। রক্ত বাতাসের সংস্পর্শে আসলো, রক্ত তথা অনুচক্রিকা বাতাসের সংস্পর্শ। ভালো করে খেয়াল করো, আমরা যখন রক্তটা যখন আমাদের শরীরের ভিতরে থাকে তখন তো এখানে বাতাস রক্তের ভিতরে লাগে না, কিন্তু যখনই কোনো একটা জায়গায় কেটে যায় তখনই রক্তপাত হয়, এবং রক্তপাতে কি হয়, রক্ত তখন অর্থাৎ রক্তের মধ্যে যে অনুচক্রিকা সেটা তখন ওই ক্ষতস্থানের রক্তটা বাতাসের সংস্পর্শে চলে আসে। কোথায় চলে আসে, বাতাসের সংস্পর্শে চলে আসে। বাতাসের সংস্পর্শে আসা মাত্রই অনুচক্রিকা ফেটে যায়, অনুচক্রিকা ফেটে যায় ও থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ নিঃসরণ করে। এগুলো মনে রাখতে হবে বিষয়গুলো। দেখো আমি কিন্তু একটু তোমার ডায়াগ্রামেটিক করে দেখাচ্ছি। ক্ষতস্থান থেকে রক্তপাত হলো, এবং রক্তপাত হওয়ার কারণে রক্ত বা অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে আসলো, এবং বাতাসের সংস্পর্শে এসে অনুচক্রিকা কি হয়ে গেল, দেখো এই নরমাল যখন আমার শরীরের ভিতরে রক্ত প্রবাহতে অনুচক্রিকা থাকবে তখন কিন্তু এটা তোমার হচ্ছে যে তখন কিন্তু এটা সাধারণত তোমার হচ্ছে দেখা যায়, তখন সাধারণত দেখা যায় যে আমাদের এই অনুচক্রিকা ফেটে যায় না। কিন্তু যখন এটা আমাদের রক্ত তোমার হচ্ছে কোনো একটা ক্ষতস্থান হয়, অর্থাৎ রক্তটা যখন বাহিরে বের হয়ে আসে তখন এই বাতাসের সংস্পর্শে আসলে ওই ক্ষতস্থানের অনুচক্রিকা ফেটে যায়, এবং ফেটে গেলে ওই অনুচক্রিকার ভিতর থেকে একটা প্রোটিন নির্গত হয়, যে প্রোটিনটার নাম হলো থ্রম্বোপ্লাস্টিন। কি নাম, থ্রম্বোপ্লাস্টিন। এখন এই থ্রম্বোপ্লাস্টিন কি করবে, দেখো এই যে আমি এখন এই থ্রম্বোপ্লাস্টিন যেটা আছে, তাহলে আমরা কি পেলাম, থ্রম্বোপ্লাস্টিন, এটাই তো পেলাম আমরা, তাই না? এই দেখো থ্রম্বোপ্লাস্টিনটাই তো আমরা পেলাম। থ্রম্বোপ্লাস্টিন এখন যেটা করবে সেটা হচ্ছে এটা যে নিষ্ক্রিয় প্রোথ্রম্বিন রক্তের মধ্যে আছে, রক্তরসে আছে, এটা কিন্তু সবাই রক্তরসে আছে, এটা কিন্তু সবাই রক্তরসের মধ্যেই আছে, কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় যেটা আছে এর নাম হলো প্রোথ্রম্বিন, একটা আরেকটা প্রোটিন। এই থ্রম্বোপ্লাস্টিন যখন ক্ষতস্থানে নির্গত হবে অনুচক্রিকা থেকে তখন এটা নিষ্ক্রিয় যে প্রোথ্রম্বিন আছে, নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনকে পরিণত করবে সক্রিয় থ্রম্বিনে। কিসে পরিণত করবে, সক্রিয় থ্রম্বিন, সক্রিয় থ্রম্বিনে পরিণত করবে, আরেকটা প্রোটিন। ভালো করে খেয়াল করো, ক্ষতস্থান থেকে রক্তপাত হবে, এবং রক্তপাত হলে রক্তটার অর্থাৎ অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে আসবে, বাতাসের সংস্পর্শে আসলে অনুচক্রিকা ফেটে যাবে, অনুচক্রিকা ফেটে সেখান থেকে থ্রম্বোপ্লাস্টিন নামের এক ধরনের পদার্থ নিঃসৃত হবে। কোথায় হচ্ছে, ক্ষতস্থানে। এবং থ্রম্বোপ্লাস্টিন নিঃসরণ হওয়া মাত্রই থ্রম্বোপ্লাস্টিন নিষ্ক্রিয় প্রথম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করবে। কিসে পরিণত করবে, সক্রিয় থ্রম্বিনে পরিণত করবে। তাহলে এখন এই যেটা সক্রিয় থ্রম্বিন সেও নিশ্চয়ই কোনো একটা কাজ করবে। সে কি কাজ করবে, সে কাজ করবে আরেকটা পদার্থের উপরে। সে কার উপর কাজ করবে, সে কাজ করবে ফাইব্রিনোজেনের উপর। ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন হচ্ছে আরেকটি প্রোটিন। এ যার উপরে কাজ করছে সেটা হচ্ছে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন হচ্ছে আরেকটা প্রোটিন। ভালো করে খেয়াল করো, যখনই নিষ্ক্রিয় প্রথম্বিন থ্রম্বিনে পরিণত হলো তখনই থ্রম্বিন রক্তরসে অবস্থিত আরেকটি প্রোটিন যার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। এটা হচ্ছে একটা দ্রবণীয় প্রোটিন বা দ্রবীভূত প্রোটিন। এটা পানিতে বা রক্তরসে দ্রবণীয় অবস্থায় থাকে, কিন্তু যখনই এটা থ্রম্বিনের সংস্পর্শে আসে তখনই এই ফাইব্রিনোজেন যেটা আছে এই ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন মনোমার তৈরি হয়। ফাইব্রিন মনোমার বা সূত্রক। ভালো করে খেয়াল করো, যখনই আমাদের এই সক্রিয় থ্রম্বিন ফাইব্রিনোজেনের উপরে কাজ করে, এটা কোথায় হচ্ছে, পুরো প্রক্রিয়াটাই হচ্ছে কিন্তু যে জায়গাটা আমাদের কেটে গেছে সেই জায়গায়। তাহলে কি হলো, সক্রিয় থ্রম্বিন ফাইব্রিনোজেনকে পরিণত করে দিল ফাইব্রিন মনোমার অথবা ফাইব্রিন সূত্রকে পরিণত করে দিল। এবং এই সূত্রকগুলো ধীরে ধীরে একটার সাথে আরেকটা, সুতা কি হয়, সুতা একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা একটা তোমার কি হয়ে যায়, তোমার হচ্ছে একটার সাথে আরেকটা যুক্ত হয়ে যায়, হয়ে একটা জালের মতন গঠন তৈরি করে। এবং ওই জালটাকে বলা হয় হচ্ছে ফাইব্রিন জালক। তাহলে
ফাইব্রিন মনোমার বা ফাইব্রিন সূত্রকটা ধীরে ধীরে ফাইব্রিন জালকে পরিণত হয়। এই জালটা কোথায় তৈরি হলো? এই যে ফাইব্রিন সুতার যে জাল, এই জালটা কোথায় তৈরি হলো? এই জালটা তৈরি হলো ক্ষতস্থানে। এবার ওই যে জাল তৈরি হয়েছে, ওই জালে রক্তের যে অন্যান্য কণিকাগুলো আছে, এই কণিকাগুলো এখানে আটকে যায় এবং কণিকাগুলো আটকে যাওয়ার মানে মাধ্যমে কি হয়ে যায়? রক্তপাত বন্ধ হয়ে যায়। ফাইব্রিন জালে কি হয়ে যায়? রক্ত কণিকা আটকে যায়, এবং রক্ত কণিকা আটকে যাওয়ার মাধ্যমে কি হয়ে যায়? রক্তপাত বন্ধ, অর্থাৎ রক্ত জমাট বেঁধে যায়। এই কথা বোঝা যাচ্ছে আমার? দেখো আমি পুরো প্রক্রিয়াটা আরেকবার বলবো, ভালো করে শোনো। দেখো যে যখনই কি হবে, যখনই আমাদের তোমার হচ্ছে যে কোনো একটা ক্ষতস্থানে দেখবো আমরা ক্ষতস্থানে রক্তপাত হয়েছে, এই রক্তপাত হওয়ার সাথে সাথেই ওই ক্ষতস্থানের যে রক্ত আছে, এই রক্ত অর্থাৎ অনুচক্রিকাটা বাতাসের সংস্পর্শে আসবে। বাতাসের সংস্পর্শে আসা মাত্রই অনুচক্রিকা ফেটে যাবে, ফেটে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন নামের একটা ক্লটিং ফ্যাক্টর বা একটা তোমার হচ্ছে যে একটা পদার্থ নিঃসৃত করবে, এটা একটা প্রোটিন। এবার ওই থ্রম্বোপ্লাস্টিন কাজ করবে রক্তরসে আগে থেকে অবস্থিত প্রোথ্রম্বিনের উপরে, এবং প্রোথ্রম্বিনকে পরিণত করবে সক্রিয় থ্রম্বিন। থ্রম্বিন যখন সক্রিয় হয়ে যাবে, সে তখন আবার কাজ করবে আরেকটা প্রোটিন যার নাম ফাইব্রিনোজেন, তার উপর। এবার ফাইব্রিনোজেন থ্রম্বিনের প্রভাবে ফাইব্রিন মনোবার বা ফাইব্রিনের সুতা বা ফাইব্রিনের জাল তৈরি করবে, এবং এই জালটা মনে করো যে এই জায়গাটা কেটে গেছে, মনে করো এই জায়গাটা একটা মানুষের এই জায়গাটা কেটে গেছে, এই দেখো এখানে কেটে গেছে, তাহলে এদিক দিয়ে কি হচ্ছে? রক্তপাত হচ্ছে, তাই না? এদিক দিয়ে তাহলে কি হবে? রক্তপাত হবে এদিক দিয়ে। কিন্তু এই কাজগুলো রক্তপাত হওয়ার সময় এই ফাইব্রিনের মনোমারগুলো এই জায়গাতে একটা জাল তৈরি করে দেয়। এই জায়গায় কি করে দেয়? একটা জাল তৈরি করে দেয়। দেখো একটা জাল তৈরি করে দিয়েছে না? একটা জাল তৈরি করে দিয়েছে না? এবার এই জালটা যে তৈরি করে দিল আমাদের, এই যে ফাইব্রিনের যে একটা জালক তৈরি হলো ক্ষতস্থানে, এই জালকের মধ্যে যে শ্বেত রক্তকণিকা, তারপরে বিশেষ করে লোহিত রক্তকণিকাগুলো এই জায়গায় আটকে যায়, এরা বেরোতে পারে না, এই জায়গায় এইভাবে আটকে যায়, এই দেখো এইভাবে আটকে যায়। এইভাবে আটকে যাওয়ার কারণে দেখা যায় যে আর রক্তটা বাহিরের দিকে বের হতে পারে না, ওই জায়গাতে একটা প্লাগের মতন সৃষ্টি হয়, একটা হেমোস্ট্যাটিক প্লাগ তৈরি হয়, এবং প্লাগের কারণে এখানে রক্তটা জমাট বেঁধে যায়, রক্ত আর বাহিরের দিকে বের হতে পারছে না, অর্থাৎ দেখো রক্তকণিকা আটকে যায় এবং রক্তপাত বন্ধ হয়ে যায়, তার মানে রক্ত জমাট বেঁধে যায়। এই প্রক্রিয়াটার মাধ্যমেই সাধারণত অনুচক্রিকা আমাদের ক্ষতস্থানে রক্তপাত বন্ধ করে দেয়, তার মানে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে আমাদের প্রাণ রক্ষা করে থাকে। আমরা কি পুরো প্রক্রিয়াটা বুঝতে পেরেছি? আমাকে একটু বলো দেখি সবাই। এই রক্ত জমাট বাঁধতে কতদিন কেন? রক্ত জমাট বাঁধতে সাধারণত 4 মিনিট থেকে 5 মিনিট, 3-4-5 মিনিট সময় লাগে। 3-4-5 মিনিটের মধ্যেই অধিকাংশ মানুষের রক্ত জমাট বেঁধে যায়, নর্মাল যদি রক্তপাত হয়। সাধারণ রক্তপাত 3-4-5 মিনিটের মধ্যেই বন্ধ হয়ে যায়। ক্লিয়ার? সুন্দর করে ক্লিয়ার হতেই হবে এই প্রক্রিয়াটা। সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ এটা, যে বারবার লিখে দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অংশটা বলতে গেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার আসে যে কিভাবে রক্ত জমাট বাঁধে এটা ব্যাখ্যা করো, তখন কিন্তু এই পুরো প্রক্রিয়াটা তোমাকে সুন্দর করে লিখতে হবে। এই ফ্লোচার্ট আমি যেটা করে দিলাম, এটা যদি তুমি বুঝে থাকো তাহলে এইটা লেখা তোমার পক্ষে কোনো বিষয় বলে আমার মনে হবে না, তুমি অবশ্যই এটা লিখতে পারবে। ওকে, তাহলে আমাদের যদি এই অংশটা হয়ে যায়, চলো আমরা এর পরবর্তী অংশে যাবো এবার। এবং এই পুরো যে প্রক্রিয়াটা আছে, এই পুরো প্রক্রিয়াতে আরো দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে কি, এটা মনে রাখবে, এটা এমসিকিউতে আসতে পারে, যেমন ভাইটামিন কে এবং ক্যালসিয়াম আয়ন, এই দুইজন, এই ভিটামিন কে এবং যে ক্যালসিয়ামের যে আয়নটা রয়েছে, এই আয়ন এবং ভিটামিন কেও এই পুরো প্রক্রিয়াটাতে অনুঘটকের ভূমিকা পালন করে। তোমার শরীরে যদি ভিটামিন কে এর অভাব হয়, তাহলে রক্তপাত বন্ধ করাটা বিপদ হয়ে যাবে। ঠিক আছে? আমরা কি বুঝতে পেরেছি? ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। চলো আমরা এর পরবর্তী অংশে যাই। এরপরে আমরা অত্যন্ত সহজ একটা টপিক পড়ব, তবে এই সহজ টপিকটা
পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা 4 মার্কের কোশ্চেন। খুব ভালো করে খেয়াল করো, এটা একদম সহজ, আমি খুব দ্রুত এটা আমরা পড়ে শেষ করে ফেলবো। তবে এখানে কিন্তু 4টা মার্ক থাকে। পরীক্ষায় যখন তুমি লিখবা তখন দেখবা এখানে তোমার হচ্ছে 4টা মার্ক থাকবে, যে রক্তের কাজ ব্যাখ্যা করো, তখন তুমি ওখানে 4টা মার্কের সাধারণত এটা কোশ্চেনটা হয়। রক্তের কাজের মধ্যে প্রথম কাজই হলো অক্সিজেন পরিবহন। এটা অক্সি হিমোগ্লোবিন রূপে অক্সিজেন পরিবহন করে। দেখো, রক্তের মাধ্যমে সাধারণত অক্সি হিমোগ্লোবিন রূপে আমাদের যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটা সমস্ত দেহে পরিবাহিত হয়। অর্থাৎ আমরা যে প্রশ্বাসের মাধ্যমে যে আমরা অক্সিজেনটা গ্রহণ করলাম, এই অক্সিজেনটা এবার কি হলো, আমাদের ফুসফুসে গেল। এবার ফুসফুস থেকে এটা যে আমাদের রক্তে মিশে গেল। রক্তে মিশলো কিভাবে? রক্তে মিশেছে এটা অক্সি হিমোগ্লোবিন রূপে, এবং এটা রক্তে মিশে রক্তের মাধ্যমে অক্সি হিমোগ্লোবিন রূপে সারা দেহের প্রত্যেকটা কোষে, আমাদের মাথার কোষ থেকে পায়ের কোষ পর্যন্ত প্রত্যেকটা কোষে রক্তের মাধ্যমে পৌঁছে গেল। অর্থাৎ অক্সিজেন পরিবহন করাই হলো আমাদের রক্তের একটি অন্যতম প্রধান কাজ। এরপরে 2 নম্বর কি? কার্বন ডাই অক্সাইড পরিবহন। এখন তোমার প্রত্যেকটা দেহের কোষে, দেহকোষ হতে CO2 ফুসফুসে পরিবহন। প্রত্যেকটা দেহকোষ, তোমার দেহে যতটা কোষ আছে, প্রত্যেকটা কোষ থেকে ওই কোষে শ্বসন হয়েছে, অর্থাৎ রেসপিরেশন হয়েছে, তার মানে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। এবার এই কার্বন ডাই অক্সাইডটা প্রত্যেকটা কোষ থেকে তোমার ফুসফুস পর্যন্ত পরিবহন করা, এটাও কিন্তু আমাদের রক্তের একটি প্রধানতম কাজ। তারপরে আমরা যে আরেকটা বলতে পারি, খাদ্যসার পরিবহন। খাদ্যসার কোনগুলো? যেমন গ্লুকোজ, অর্থাৎ পরিপাক হওয়ার পরে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল, এই ধরনের যে খাদ্যসারগুলো আছে, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই ধরনের খাদ্যসারগুলো আমাদের পাকস্থলী, অর্থাৎ আমাদের অন্ত্র অঞ্চল থেকে, অর্থাৎ ক্ষুদ্রান্ত্র থেকে এটা রক্তের মাধ্যমেই সাধারণত পরিবাহিত হয়, এবং প্রত্যেকটা দেহের কোষ পর্যন্ত এই খাদ্যসার যেগুলো আছে, এই খাদ্যসারগুলো পৌঁছে যায়। বুঝতে পেরেছো? এরপর 4 নম্বর আসো। এটা একদমই ইজি এই জিনিসগুলো, কিন্তু মুখস্থ করতে হবে একটু। এটা 4 নম্বর যে অংশটা রয়েছে আমাদের, এটাকে আমরা বলছি হলো তাপের সমতা রক্ষা। এটা আমি বর্ণনাটা মুখে বলি। আমাদের দেহে যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় তাপ সৃষ্টি হয়, আমরা জানি রাসায়নিক বিক্রিয়া 2 ধরনের, তাপোৎপাদী এবং তাপহারী। আমাদের শরীরেও প্রতিনিয়ত অসংখ্য রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হচ্ছে। এই সকল রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে আমাদের দেহের যে দেহতাপ, এই তাপটা উৎপন্ন হয়, এবং এই তাপটা রক্তের মাধ্যমে আমাদের সমস্ত দেহে ছড়িয়ে যায় সমানভাবে, এক জায়গাতে স্থির থাকে না। যেমন আমাদের লিভারে কিন্তু প্রচুর তাপোৎপাদী বিক্রিয়া হয়, এর জন্য আমার লিভার কিন্তু একদম গরম হয়ে যায় না, না হয়ে লিভার থেকে যেহেতু রক্তটা সারা দেহে পরিবাহিত হয়, ওই রক্তের মাধ্যমে কিন্তু আবার এই গরম বা এই তাপটা সমস্ত দেহে ছড়িয়ে যায়। এই জন্য আমাদের দেহের যে দেহতাপ, তাপের যে সমতা, এই সমতা রক্ষা করার ক্ষেত্রেও একটা রক্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পরিলক্ষিত হয়। এরপরে হচ্ছে বর্জ্য পদার্থ নিষ্কাশন। বর্জ্য কোনগুলো? যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এই ধরনের যে আমাদের বর্জ্য পদার্থগুলো আমাদের লিভারে তৈরি হয়, এই লিভারে সাধারণত ইউরিয়া তৈরি হয়, এবং লিভার থেকে এই ইউরিয়াটা রক্তের মাধ্যমে কিডনি পর্যন্ত বা বৃক্ক পর্যন্ত পরিবাহিত হয়ে যায়, এবং সেখান থেকে মূত্র সৃষ্টির মাধ্যমে আমাদের দেহ থেকে বাইরে বের হয়ে যায়। তার মানে বর্জ্য পদার্থ নিষ্কাশনেও কিন্তু তোমার হচ্ছে রক্তের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বুঝতে পেরেছেন? অর্পি, আয়েশা, কাবেরী, বোঝা গেছে সবার? মিথুন কই? মিথুন আছো তাই না? লোপা, তোয়া, হ্যাঁ সবাই আছো। সবাই ক্লিয়ার হয়েছে কিনা বলো? একদম সহজ এই বিষয়গুলো। তারপরে এবার দেখো, আমাদের এর পরবর্তী বর্জ্য পদার্থ নিষ্কাশনের পরে যে বিষয়টা রয়েছে, সেটা হলো যে আমাদের দেহে হরমোন পরিবহন।
হরমোনগুলো যেগুলো আছে আমাদের দেহে, হরমোন যেমন পিটুইটারি গ্রন্থি আছে, থাইরয়েড গ্রন্থি আছে, প্যারাথাইরয়েড গ্রন্থি আছে, থাইমাস আছে, তারপরে আমাদের অ্যাড্রেনালিন আছে, আমাদের অগ্নাশয় আছে, আমাদের তোমার হচ্ছে অন্যান্য আরো বিভিন্ন যে আমাদের কি আছে যেগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ যে গ্রন্থিগুলোতে কোনো নালী নাই, নালীবিহীন গ্রন্থি, এই গ্রন্থিগুলো থেকে প্রতিনিয়ত হরমোন ক্ষরিত হয় এবং এই হরমোনগুলো সাধারণত রক্তের মাধ্যমেই পরিবাহিত হয়ে সমস্ত দেহে পৌঁছে যায়। এটা কিন্তু অন্য কিছু কারো মাধ্যমে পৌঁছায় না, অর্থাৎ হরমোন পরিবহনে আমাদের রক্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আমরা দেখতে পাই। আমাদের দেখো আরেকটা কাজ হলো রোগ প্রতিরোধে। আমাদের দেহে যে বিভিন্ন ধরনের জীবাণু প্রবেশ করে, একটু আগে আমরা শ্বেতকণিকা যখন পড়লাম তখন দেখলাম যে শ্বেতকণিকার মাধ্যমে যে আমাদের মনোসাইট আছে, লিম্ফোসাইট আছে বা নিউট্রোফিল আছে, এই সকল অংশগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অথবা অ্যান্টিবডি তৈরির মাধ্যমে আমাদের দেহের যে প্রতিরোধ ব্যবস্থা, এই প্রতিরোধ ব্যবস্থাকে গড়ে তোলে এবং যার কারণে আমরা বিভিন্ন রোগ থেকে প্রতিরোধ ক্ষমতাটা অর্জন করে থাকি। বুঝতে পেরেছি? তারপরে দেখো আরেকটা লাস্ট যেটা আমরা কাজ বলতে পারি সেটা হলো রক্ত জমাট। রক্ত জমাট বাঁধানো। এখন রক্ত জমাট বাঁধানো এটা অনুচক্রিকার কাজ, আমরা এখনই পড়লাম। এই রক্ত যদি জমাট না বাঁধতো তাহলে কোনো জায়গায় কেটে গেলে আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকতো না, তাই না? যেমন হিমোফিলিয়া রোগী যারা আছে, হিমোফিলিয়া তাদের একটা রোগ হলো হিমোফিলিয়া, যে রোগে রক্ত জমাট বাঁধে না, অর্থাৎ এই যে প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন এগুলো ওদের রক্তে তৈরি হয় না। এই জন্য এই সকল ব্যক্তির তোমার কি হয় না, রক্তটা জমাট বাঁধে না, হিমোফিলিয়া বলা হয়। ওই রোগটাকে বলা হয় কি, হিমোফিলিয়া। অর্থাৎ ওদের যদি রক্ত কোথাও কেটে যায় ওই রক্ত আর জমাট বাঁধে না। যেমন ব্রিটিশ রাজ পরিবার আছে না, রানী তোমার হচ্ছে এলিজাবেথ যে আছে, তাদের ফ্যামিলিতে কিন্তু এই রোগটা আছে। ওদের বেশ কিছু রাজ পরিবারের সদস্য যাদের কিন্তু হিমোফিলিয়া আছে এবং এই হিমোফিলিয়ায় কিন্তু তোমার হচ্ছে কি হলো, যদি কোনো শরীরের অংশ কেটে যায় তাহলে রক্তপাত বন্ধ হয় না। তো এই ধরনের যদি আমাদের যদি মনে করো রক্তপাত বন্ধ না হতো তাহলে তো আমাদের মৃত্যু অবধারিত। এবং এই রক্তপাত বন্ধ করাতেও রক্তেরই একটা উপাদান অনুচক্রিকা প্রধান ভূমিকা পালন করে। তার মানে আমাদের দেহে রক্ত জমাট বাঁধানোতেও রক্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আমাদের আজকের ক্লাস, আচ্ছা স্যার রক্তবাহিকায় রক্ত জমাট বাঁধে কেন? রক্তবাহিকায়, আচ্ছা দাঁড়াও, আমি ভাবছিলাম যে রক্তবাহিকায় জমাট বাঁধে না কেন, তাই জিজ্ঞেস করেছো। আচ্ছা হ্যাঁ, যাই হোক, সাধারণত দেখো যে রক্তবাহিকা একটা বিষয় আছে যে আমার রক্তবাহিকার ভিতরে, মিথুন দেখো তুমি কোশ্চেনটা করেছো আমি বুঝেছি, আমার রক্তবাহিকার ভিতরে কিন্তু সবসময় রক্ত চলাফেরা করছে তরল। তাহলে রক্তের ভিতরে আমাদের হচ্ছে রক্ত নালীর ভিতরে কি রক্তটা জমাট বাঁধে না কেন, এটা একটা কোশ্চেন। আবার তুমি যেটা করেছো সেটা হলো যে রক্তবাহিকায় রক্ত জমাট বাঁধে কেন। আবার অনেকের কি হয় যে আমাদের রক্তবাহিকার ভিতরে রক্তটা জমাট বেঁধে যায়, তাই না? তো এর কারণটা হলো, দেখো আমি আগেরটা বলি, যেটা মিথুন জিজ্ঞেস করেছো সেটা আগে বলি, যে আমাদের বিভিন্ন সরু রক্তবাহিকা আছে, বিভিন্ন সরু রক্তবাহিকা আছে, অনেক ক্ষুদ্র, যেমন করোনারি রক্তবাহিকা। এখানে যদি চর্বি জমা বেঁধে যায়, ভিতরে যদি এভাবে চর্বি জমে যায়, অনেকের কি হয় রক্তবাহী নালীর ভিতরে এভাবে চর্বি জমে যায় এবং এই চর্বি জমে যাওয়ার কারণে এই জায়গাতে রক্তটা জমাট বেঁধে যায়, এই জায়গায় রক্তটা কি হয়ে যায়, জমাট বেঁধে যায়, যে কারণে ওইখান থেকে রক্তটা আর পাস হয়ে যেতে পারে না এবং এই জন্য অনেকের কি হয় হার্ট অ্যাটাক বা এই ধরনের প্রবলেমগুলো হয়ে যায়। আর আমি যেটা বলছিলাম যে তোমরা যদি কোয়েশ্চেন করতে যে স্যার রক্ত তো হাত কেটে গেলে রক্ত জমাট বাঁধে, কিন্তু আমাদের রক্তবাহী নালী অর্থাৎ শিরা, ধমনী, কৈশিক জালিকা এর মধ্যে তো সবসময় রক্ত পরিবাহিত হচ্ছে, কিন্তু এর ভিতরে রক্তটা জমাট বাঁধছে না কেন? এর কারণটা হলো আমাদের যে তোমার যে বেসোফিলটা যেটা তুমি দেখলা, বেসোফিল, শ্বেত রক্তকণিকা একটা আছে না বেসোফিল, বেসোফিল, এই বেসোফিলটা একটা পদার্থ তৈরি করে যার নাম হচ্ছে হেপারিন। হেপারিন, বেসোফিল একটা পদার্থ তৈরি করে, বেসোফিল একটা শ্বেতকণিকা তোমরা অবশ্যই শুনেছো, এবং বেসোফিল একটা পদার্থ তৈরি করে যার নাম হেপারিন। এই হেপারিন কিন্তু রক্তবাহিকার অভ্যন্তরে রক্তকে জমাট বাঁধতে দেয় না। এই যে হেপারিনটা তৈরি করলো বেসোফিল, এই বেসোফিল সাধারণত তোমার হচ্ছে কি করে, এই বেসোফিল কিন্তু আমাদের নরমালি রক্তবাহিকার অভ্যন্তরে রক্তকে জমাট বাঁধতে দেয় না। কিন্তু রক্ত যখন আমাদের হাতটা যখন কেটে যায় তখন বাহিরে আসলে
এই থ্রম্বোপ্লাস্টিন যে বলেছিলাম, থ্রম্বোপ্লাস্টিন প্রথমে যে কাজটা করে ওই হেপারিনকে অকেজো করে দেয়, দিয়ে আমাদের রক্তটা জমাট বাঁধানোর বাকি প্রক্রিয়া সম্পাদন করে ফেলে। ওকে, তাহলে দেখো আমাদের আর কোনো কোশ্চেন থাকলে বলো, আমাদের ক্লাস শেষ করবো আজকে। সুন্দর করে বাসায় এই অংশগুলো পড়বে, শেষ হওয়া মাত্রই পরীক্ষা দিতে হবে। ওকে, থ্যাংক ইউ। আজকে তাহলে আমাদের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, এবং তোমাদের ক্লাসটা এই গ্রুপে হবে নাকি ইংলিশ বায়োলজি গ্রুপে হবে আমরা সেটা অবশ্যই জানিয়ে দিব তোমাদের। সেই অনুযায়ী তোমাদের পরবর্তী সোমবারের ক্লাসটা ইনশাআল্লাহ হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করলাম। আল্লাহ হাফেজ।